আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। ইহুদিদের প্রতিশ্রুতি ভাঙার ইতিহাসের ধারাবাহিকতায় কাতারে আলোচক দল পাঠাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। জীবন শঙ্কা ও গ্রেফতারের ভয়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেছেন গোপন পথ ধরে, রাডার থেকে নিজেকে আলাদা করে। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেই সিদ্ধান্ত জানাবেন। ট্রাম্পের বক্তব্যেও যুদ্ধবিরতি নিয়ে আগের মতো দৃঢ়তা মেলেনি। এদিকে পশ্চিম তীরে চলছে ইসরায়েলি বর্বরতা, কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনিরাও। এর মধ্যে 9টি দেশ জোট করে ফিলিস্তিনের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে। আল মায়াদিনের খবরে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হানাদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড লড়াই হয়েছে। জেনিনের সিলাত আল হারিথিয়ায় বিভিন্ন ফ্রন্টে কয়েকটি ইসরায়েলি পদাতিক বাহিনী এবং তাদের সামরিক যানগুলোতে বৃষ্টির মতো গুলিবর্ষণ করেন আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা। সেখানে একটি বাড়ি ঘিরে রাখা ইসরায়েলি সেনাদের সহায়তার জন্য অতিরিক্ত সেনা এলে তাদের সামরিক যানে সিজ্জিল আইইডির বিস্ফোরণ ঘটান তারা। এতে সামরিক যানটি সরাসরি আক্রান্ত হয়। যে পথে ইসরায়েলি সামরিক যানগুলো শহরে প্রবেশ করছিল, সেখানে বেশ কয়েকটি সিজ্জিল এবং KJ-37 মাইন স্থাপন করেন কুদসের যোদ্ধারা। আল আকসা মার্টার্স ব্রিগেড জানিয়েছে, সোমবার নাবলুস শহরে আগ্রাসন চালানোর সময় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ করেন তাদের যোদ্ধারা। ফারা ক্যাম্পের ভেতরে অবস্থান নেওয়া ইসরায়েলের একটি পদাতিক বাহিনীর ওপর আকস্মিক হামলা চালান তারা। এ সময় দখলদার সেনাদের একটি ইউনিটকে লক্ষ্য করে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ এবং বিপুল পরিমাণ গুলি বর্ষণ করা হয়। খবরে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন শহর এবং ক্যাম্পে বিনা কারণে হানা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। বেশ কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আটক হয়েছেন অনেকেই। প্রতিটি ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধারা সর্বশক্তি প্রয়োগ করে দখলদার সেনাদের প্রতিহত করছেন। ইসরায়েলি দৈনিক মারিফ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানার ভয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাড়া করে ফিরছে। এই কারণেই ওয়াশিংটন যাওয়ার সময় তিনি নিয়মিত রুট ব্যবহার করেননি। আইসিসির পরোয়ানা আমলে নিতে বাধ্য এমন দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলেছেন তিনি। মারিফ বলেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী উইং অফ জিয়ন বিমানটি ইউরোপীয় দেশগুলোকে এড়িয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে, যে দেশগুলো গত বছরের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে দেওয়া পরোয়ানা আমলে নিতে পারে। ফ্লাইটের গন্তব্য রাডার থেকে গোপন রাখা হয়। দৈনিকটির ভাষ্য, যুক্তরাষ্ট্র অভিমুখী ইসরায়েলি ফ্লাইট সাধারণত পশ্চিমমুখী টেক অফের পর ভূমধ্য সাগর অতিক্রম করে, এরপর গ্রিস অথবা তুরস্কের ওপর দিয়ে অগ্রসর হয়। আটলান্টিকে পৌঁছার আগে এই ধরনের ফ্লাইটকে ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স অথবা জার্মানির মতো দেশগুলোর আকাশ অতিক্রম করতে হয়। আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছার আগে কানাডার আকাশসীমায় প্রবেশ করে এইসব ফ্লাইট। কিন্তু নেতানিয়াহুর ফ্লাইট গ্রিসের আকাশ পাড়ি দেওয়ার পর রোমের উপর দিয়ে তুরিন ও লিয়ন হয়ে আটলান্টিকে পৌঁছায়। এই লুকোচুরির মধ্য দিয়েই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছান শঙ্কিত নেতানিয়াহু। অনেকে বলছেন, এই গোপনীয়তার পেছনে নেতানিয়াহুর জীবন শঙ্কাও কাজ করেছে। যুদ্ধ চলাকালীন বেশিরভাগ সময় তিনি বাংকারে কাটিয়েছেন। এখন বিদেশ সফরে অস্বাভাবিক পথ বেছে নিলেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর শঙ্কা আরও বেড়েছে দ্য হেগ গ্রুপের কার্যক্রমে। গত শুক্রবার 9টি দেশের প্রতিনিধিরা নেদারল্যান্ডসের দ্য হেগে বৈঠক করে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় গ্রুপটি গঠনের ঘোষণা দেয়। দেশগুলো হল দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, নামিবিয়া, কলম্বিয়া, বলিভিয়া, চিলি, সেনেগাল, হন্ডুরাস ও মধ্য আমেরিকার দেশ বেলিজ। ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনি, কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড সমন্বয় করতে দেশগুলোর এই জোট গঠিত হয়। সোমবার হামাস দ্য হেগ গ্রুপ গঠনকে স্বাগত জানিয়ে বলেছে, ফ্যাসিবাদী ইসরায়েলকে দমন করতে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সংগঠনটি বলছে, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে যেমনটা হয়েছিল, বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা না হলে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটবে না। নাৎসি ও ফ্যাসিস্ট শাসকরা যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেভাবে জায়নবাদী যুদ্ধাপরাধীদেরকেও আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করতে হবে। রয়টার্স জানিয়েছে,
গাজা খালি করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন 5 আরব পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের এক সিনিয়র কর্মকর্তা। সোমবার পাঠানো এই চিঠিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। তাছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখও চিঠিতে সই করেন। চিঠিটি নিয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। খবরে বলা হয়, এই কূটনীতিকেরা গত সপ্তাহান্তে মিশরের কায়রোতে মিলিত হয়েছিলেন। ট্রাম্প গত 25 জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। ফিলিস্তিনিদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে। তারা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া যৌথ চিঠিতে বলা হয়েছে, গাজায় পুনর্গঠনের কাজ গাজাবাসীর সরাসরি সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূমিতে বসবাস করবেন, তারা গাজা পুনর্গঠনে সহায়তা করবেন। চিঠিতে আরও বলা হয়, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে এই প্রক্রিয়ার সত্ত্ব অবশ্যই তাদের নিতে হবে। পশ্চিম তীরে যখন ইসরায়েলি আগ্রাসন চলছে, তখন গাজা যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। দোহায় ইসরায়েলি আলোচক দল আসার কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে আলোচক দলের সফর স্থগিত করেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে হামাস প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংগঠনের 2 কর্মকর্তা। সোমবার তারা এএফপিকে বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপের বিস্তারিত নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কায়রোতে গত সপ্তাহে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে হামাসের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর বিষয়ে তারা প্রস্তুত। হামাসের অন্য এক নেতা বলেছেন, আলোচনার পরবর্তী ধাপ শুরুর জন্য অপেক্ষা করছেন তারা। তিনি জোর দিয়ে বলেন, আমরা মধ্যস্থতাকারীদের বলেছি ইসরায়েল যেন চুক্তি মেনে চলে এবং যুদ্ধবিরতি যেন আটকে না যায়। 19 জানুয়ারি কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির প্রথম ধাপে 6 সপ্তাহে গাজায় বন্দী 33 ইসরায়েলি মুক্তি পাওয়ার কথা। বিপরীতে 737 জন ফিলিস্তিনি মুক্তি পাবেন ইসরায়েলি কারাগার থেকে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি যুদ্ধবিরতির ঘোষণার সময় বলেছিলেন, দ্বিতীয় ধাপের মধ্যস্থতার লক্ষ্য থাকবে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি সোমবার বলেছেন, দোহা আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপে সমর্থন দেবেন। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। আল আনসারি বলেন, আমরা ট্রাম্পের কাছে স্পষ্ট বার্তা আশা করছি যে তিনি এই শান্তি আলোচনার পক্ষে এবং পুরো প্রক্রিয়াকে সমর্থন করেন। কাতারি মুখপাত্র জানান, যুদ্ধবিরতির 16তম দিনে সোমবার ইসরায়েলি প্রতিনিধি দলের দোহা আসার কথা ছিল, কিন্তু তারা এখনও আসেননি। নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনার পরই হয়তো প্রতিনিধি দল পাঠাবেন। এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার কাতারের বিরুদ্ধে দ্বৈতনীতি অনুসরণের অভিযোগ তুলেছেন। তার মতে, কাতার একদিকে হামাসকে অর্থায়ন করছে, অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে আল আনসারি এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, আমরা এতদিন ধরে অন্যদের তৈরি করা সংকট সামলাচ্ছি। যারা রাজনৈতিক স্বার্থে আমাদের দোষারোপ করছেন, তারা নিজেদের দায় এড়াতে চাইছেন। তিনি বলেন, যারা কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা যেন মুক্তি পাওয়া বন্দীদের পরিবারের কাছে নিয়ে প্রশ্নটি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, যেসব মা তাদের সন্তানকে ফিরে পেয়েছেন, তারা কাতারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর মধ্যে চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যের হেরফের দেখা গেছে। আগে যুদ্ধবিরতি নিয়ে দৃঢ় অবস্থান দেখা গেলেও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভঙ্গুর এই যুদ্ধবিরতি নিয়ে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি বলবৎ থাকবে এই নিশ্চয়তা দিতে পারছেন না। তিনি বলেন, আমি দেখেছি লোকজন বর্বরতার শিকার হয়েছেন, এরকম বর্বরতা কেউ আগে দেখেনি। না, শান্তি চলমান থাকবে এমন গ্যারান্টি আমার কাছে নেই। গত মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে প্রথম বিদেশি নেতা হিসেবে মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বসার কথা ট্রাম্পের। ইসরায়েল ছাড়ার আগে নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক সম্পন্ন হওয়া পর্যন্ত কাতারে সোমবার নির্ধারিত বৈঠকে প্রতিনিধি দল পাঠানো স্থগিত করেছেন তিনি। গত কয়েকদিন ধরে ইসরায়েলি গণমাধ্যমগুলো যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে সংশয় প্রকাশ করছে।
ইসরায়েলিদের অভিযোগ, গাজা যুদ্ধ বন্ধ করলে কট্টর ইহুদিবাদী দলগুলো সরকার থেকে বেরিয়ে পড়তে পারে। সরকার ভেঙে গেলে নেতানিয়াহুকে কঠিন রাজনৈতিক ভবিষ্যতের মুখোমুখি হতে হবে। এই শঙ্কায় তিনি যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের জন্য আরও 4 থেকে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিরিয়াবাসীকে। দেশটির টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে শারা বলেন, আমার ধারণা নির্বাচনের জন্য আরও 4 কিংবা 5 বছর অপেক্ষা করতে হবে আমাদের, কারণ এজন্য একটি বড় অবকাঠামো প্রয়োজন এবং সেই অবকাঠামো নির্মাণ কিংবা পুনর্নির্মাণ করতে সময়ের প্রয়োজন। যেমন প্রথম কাজ হলো জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদ করা। বিশ্বের কোনো দেশে জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদ করা ছাড়া নির্বাচন সম্ভব নয়। আহমেদ আল শারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সিরিয়া আন্তর্জাতিক আইনকানুন মেনে চলবে এবং সেসবের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন। সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে যাবে। গত ডিসেম্বরে সিরিয়ার সরকার বিরোধী রাজনৈতিক দল ও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে পতন ঘটে স্বৈরাচার বাশার আল আসাদ ও তার নেতৃত্বাধীন সরকারের। দামেস্কের পতনের পর সপরিবারে দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। আহমেদ আল শারা ছিলেন সেই সরকার পতন অভিযানে নেতৃত্ব দেওয়া গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান সংগঠক এবং শীর্ষ কমান্ডার। গত 30 ডিসেম্বর সরকার পতন অভিযানে অংশ নেওয়া দল ও গোষ্ঠীগুলো আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট মনোনীত করে। নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি সরকার গঠনের ক্ষমতাও দেওয়া হয় তাকে। সাক্ষাৎকারে আল শারা জানান, অন্তর্বর্তী সরকার গঠনে শিগগিরই একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে। তারপর জাতীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন করে সবার মতামতের ভিত্তিতেই গঠন করা হবে সেই সরকার। তিনি বলেন, আমরা সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তী সরকার দেখতে চাই, এমন একটি সরকার যা সিরিয়ার সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।